এই সেই কিন্তু পবিত্র জায়গা যেখানে স্নান করার জন্য লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু ছুটে আসে। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হলো পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি। এই সময় সাগরদ্বীপে কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে গড়ে ওঠে এক বিশাল মেলা। ভিড় এড়িয়ে এক নতুন রুটে কিভাবে আসবে এই মেলায়, তার জন্য দেখতে হবে কিন্তু আজকের এই ভিডিওটা। ট্রেন, টোটো লঞ্চ করে খুবই কম পয়সায় কম সময়ে চলে আসতে হবে কিন্তু এই মেলাতে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এই কথাটা যেমন একদিকে সত্য, কিন্তু বর্তমান আমরা যে জায়গা যেই সময় দাঁড়িয়ে আছি সেই সময় হয়তো এই কথাটা আর খাটে না। ঘড়ির কাঁটায় তখন বাজে 4:28। ভোর ভোর যাত্রাটা আমরা শুরু করলাম। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। তো আজকে আবারও একটা নতুন জার্নিতে, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দীপ, আমার চ্যানেল ট্রাভেল উইথ দীপে তোমাদের সবাইকে করি স্বাগত। তো এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে কিন্তু 4:30 না, ওই 4:35 মতন। 4:43-এর আমার এখান থেকে ফার্স্ট ট্রেন ধরবো, আমি ধরে যাব শিয়ালদা, ওখান থেকে 5:20 নামখানা। আজকে যাত্রাটা কিন্তু অনেকটা দূরের হতে চলেছে, অনেক কিছু পাড়ি দিয়ে শেষ পর্যন্ত কিন্তু আমাকে যেতে হবে সেই পবিত্র তীর্থস্থান গঙ্গাসাগরে। ঠিক আছে, তার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা পুরো দেখতে হবে। আর আমি একটা নতুন রুট দিয়ে যাব, তো আমি কিন্তু তোমাদেরকে একদম নতুন একটা রুটে কিন্তু গঙ্গাসাগর নিয়ে যাব। তো কোন দিক দিয়ে যাচ্ছি, যেখান থেকে গেলে ভিড়টা অনেকটাই কম হবে, তো তার জন্য কিন্তু ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে। তো চলো এখন শিয়ালদা আগে যাওয়া যাক, তারপর ওখান থেকে কি বাকি কথা হচ্ছে। আচ্ছা, ভোরবেলা 4:30-এর সময় আমাদের স্টেশনের অবস্থাটা ঠিক এইরকমই। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু অনেক লোকজনই এসছে, সবাই কিন্তু আর কি ঘুরতে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ স্টেশনটা মোটামুটি এখানে লোকজন আছে। 5:15 আমাদের ট্রেন এসে পৌঁছেছিল শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে ভিড় দেখে মনেই হচ্ছিল না যে তখন বাজে ভোর 5:15। তখনও কিন্তু দৌড়াদৌড়ি করছে মানুষ তাদের বিভিন্ন ট্রেন ধরার জন্য। তাই আমিও দেখলাম যে আমাদের নামখানা লোকালে কিন্তু টাইম আর বেশি নেই, তাই আমিও দৌড়াদৌড়ি করলাম, সাথে দেখলাম ট্রেন ধরার জন্য কিন্তু অনেকেই দৌড়ে যাচ্ছেন। তো ফাইনালি কিন্তু 5:20 নামখানাটা ধরতে পারলাম। তো আমার পেছনে দাঁড়িয়ে আছে কিন্তু সেই 5:20 নামখানা, আর আর 1 মিনিট মাত্র বাকি আছে। তো চলো ট্রেনে উঠে যাই, কারণ ট্রেনটা ছেড়ে দেবে। অনেকটা দৌড়ে এসে কিন্তু ট্রেনটা ধরতে হলো, কারণ এই টার্গেট ছিল একদিনে যদি ঘুরে আসতে হয় খুব ভালোভাবে গঙ্গাসাগর, তাহলে তার জন্য বলবো এই ট্রেনটা ধরলে সব থেকে বেস্ট। কারণ পরের ট্রেনটা ধরলে অনেকটা লেট হয়ে যাবে, এই ট্রেনটা ধরলে সব থেকে ভালো হবে। তাই সকাল সকাল কিন্তু চলে আসতে হবে শিয়ালদা স্টেশন। তো চলো, দেখতে পাচ্ছ সিগন্যাল হয়ে গেছে, ওঠা যাক এবার ট্রেনে। 5:20 সঠিক সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল শিয়ালদা স্টেশন থেকে। সকালবেলা ট্রেনটা কিন্তু মোটামুটি ফাঁকা ছিল, ঘুম ঘুম চোখে সমস্ত যাত্রীদেরকে নিয়ে রওনা হলো আমাদের নামখানা লোকাল নামখানার দিকে। সকালবেলা ট্রেন যখন ছেড়েছিল তখন ভোরের আলোও ফোটেনি। আমাদের ট্রেন কিছু দূর যাওয়ার পর ভোরের আলো আস্তে আস্তে ফুটেছিল, তখন ট্রেনে বেশ মোটামুটি লোকজন। 5:20 ছাড়াও তোমরা 7:20 ট্রেনে আসতে পারো। এই ট্রেনের ভাড়া কিন্তু জনপ্রতি মাত্র 25 টাকা। আর বারুইপুর যাওয়ার পরই দেখতে পেলাম বাইরে এরকম কুয়াশার মেলা। কুয়াশায় যেন কোনো কিছুই দেখা যাচ্ছে না। গ্রাম বাংলার এই কুয়াশা যেন ঘিরে ধরেছে এই ট্রেনকে, দেখতে কিন্তু অপূর্ব লাগবে। শীতকালে সকালবেলায় কিন্তু এটাই সব থেকে সুন্দর মুহূর্ত থাকে, ট্রেন থেকে বসে এই দেখার কিন্তু অনুভূতিই আলাদা। আমাদের ট্রেন লক্ষ্মীকান্তপুর ছাড়িয়ে চলে আসলো কাকদ্বীপ স্টেশনে। এই কাকদ্বীপ স্টেশন থেকে কিন্তু অনেকেই গঙ্গাসাগর যায়, কারণ গঙ্গাসাগর যাওয়ার জন্য এই রুটটা অনেকেই বেছে নেন। এখান থেকে কিন্তু তারা টোটো করে চলে যায় লট নাম্বার 8 ঘাটে, সেখান থেকে লঞ্চ বা ফেরি পার হয়ে চলে যায় কচুবেড়িয়া, সেখান থেকে কিন্তু বাস বা অটো করে চলে যেতে হবে গঙ্গাসাগর। কিন্তু আমি যাব না এইভাবে গঙ্গাসাগর, আমি যাব নামখানা হয়ে। তো নামখানা হয়ে কীভাবে যেতে হয় তার জন্য তোমাকে আমাদের ভিডিওটা দেখতে হবে। তো চলো আমি নামখানা হয়ে কীভাবে যাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি কিন্তু আমি চলে আসলাম নামখানা স্টেশনে, একদম টাইমেই চলে এসছে ট্রেনটা। তো এখান থেকে কিভাবে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখতে হলে ভিডিওটা দেখতে হবে। তো চলো, নামখানা নেমেই স্টেশনের বাইরে চলে যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই দেখা যাবে বাইরে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু ডাকাডাকি করছে মৌসুমীদ্বীপ বকখালির জন্য। কিন্তু আজকের গন্তব্য আমার মৌসুমী বা বকখালি না, এখান থেকে চলে যেতে হবে নারায়ণপুর ফেরিঘাট বা নামখানা জেটি ঘাটে, যেটা ব্রিজের একদম তলায় আছে। আমি ওখান থেকে একটা টোটো ধরে নিলাম মাত্র 10 টাকা থেকে 15 টাকা। তোমরা মেন রাস্তায় চলে আসলে 10 টাকা, স্টেশনের সামনে থেকে নেমে 15 টাকা। এটাই কিন্তু হচ্ছে নারায়ণপুর ফেরিঘাট বা জেটি ঘাট তোমরা বলতে পারো। এবার এখান থেকে কিন্তু আমি লঞ্চে করে যাব। তো চলো, নামখানা স্টেশন থেকে এটার দূরত্ব মোটামুটি ওই 1 কিলোমিটারের মধ্যে। তোমরা যদি চাও হেঁটেও আসতে পারো, আর যদি ওই মেন রাস্তায় এসে টোটো বা গাড়িটা ধরো 10 টাকা, আর যদি স্টেশন থেকে নাও তাহলে কিন্তু 15 টাকা পড়বে। তো আমি কিন্তু এখন চলে এসেছি
পুরো একদম জেটি ঘাটের সামনে। তো চলো জেটি ঘাটের ওখানে যাওয়া যাক। তো ওই যে আমাদের ওখানে কিন্তু লঞ্চ দাঁড়িয়ে আছে, চলো যাওয়া যাক। গিয়ে দেখি অপেক্ষা করছে সেই লঞ্চ এখনও ছাড়েনি। লঞ্চ ছাড়তে এখনও বেশ কিছু সময়, কিন্তু গিয়ে দেখি ভেতরে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে, এখনও বসার জায়গা নেই। এখানে কিন্তু মোটামুটি 100 জন কিন্তু ওরা লঞ্চে নেয়। তো ফাইনালি কিন্তু আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিল তাদের জেটি ঘাট থেকে। আমরা যেই নদীটার ওপর থেকে যাচ্ছি সেটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া। নদীটি মুড়িগঙ্গা থেকে উৎপন্ন হয়ে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়ে নামখানার মধ্যে থেকে গিয়ে অতিক্রম করে সপ্তমুখী নদীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। আমরা নামখানা ব্রিজের ঠিক তলা থেকেই সোজা চলেই যাচ্ছি গঙ্গাসাগরের দিকে বা সাগর। সামনেই যেহেতু বঙ্গোপসাগর, তাই এখানে অনেক বিদেশি পণ্য জাহাজ কিন্তু এখানে দেখা মিলবে, যেগুলো এখানে নোঙর করে রেখেছে। তো আমরা কিন্তু নারায়ণপুর জেটি ঘাট থেকে উঠে পড়েছি লঞ্চে, এখন যাচ্ছি কিন্তু বেনুবনের দিকে। তো সময় কিন্তু লাগবে মোটামুটি 1 ঘন্টা মতন, আর ভাড়া পড়বে কিন্তু 40 টাকা। আর লঞ্চেই টিকিট কাটার ব্যবস্থা আছে, এক্ষুনি আর কি ওনারা টিকিট কেটে নেবেন। তো যেটা তোমাদেরকে বলছিলাম টিকিট কাটার ব্যাপারটা, এই হচ্ছে টিকিট। এক্ষুনি কিন্তু উনি টিকিট কেটে নিয়ে গেল। তোমাদের যেখানে থাকবে তোমরা বসে ওখান থেকে টিকিট কেটে নিয়ে যাবে, তার জন্য আলাদা কোথাও লাইনও দিতে হবে না বা কিছুই করতে হবে না। তোমাদের কিন্তু নামখানা থেকে খুব তাড়াতাড়ি কিন্তু এখানে চলে আসতে হবে, বেশি সময় নষ্ট করা যাবে না। নামখানা স্টেশনে নেমে খুব তাড়াতাড়ি এখানে আসতে হবে, কারণ লঞ্চ যদি পুরো ভরে যায় টাইমের আগেও কিন্তু অনেক সময় ছেড়ে দেয়। তো আমি টাইমগুলো কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যে কটায় কটায় লঞ্চগুলো ছাড়ছে, তোমরা সেই টাইম দেখে অবশ্যই আসতে পারবে। সাগর যাত্রায় তোমার সাথে সঙ্গী হবে এই সাদা সাদা পাখিগুলো। সাগর যাত্রায় তোমার সাথে কেউ যাক না যাক, এই পাখিগুলো কিন্তু অবশ্যই তোমার সাথে যাবে। কারণ আমিও কিন্তু একা ছিলাম, কিন্তু পাখিগুলো দেখতে দেখতে এবং সাগর দেখতে দেখতে যে কখন চলে এসেছি সাগর পাড়ে সেটা বুঝতেই পারিনি। 1 ঘন্টা মতন সময় লাগবে ঠিকই, কিন্তু এই সব দেখতে দেখতে অনেকটাই তাড়াতাড়ি সময় কেটে যাবে। এই পাখিগুলোকে সারা বছরই দেখা যায় বিভিন্ন উপকূলীয় অঞ্চলগুলোতে। এদেরকে বিভিন্ন খাবার দিলে এরা ঠিক এসে ছুটে খেয়ে নেবে তোমার হাত থেকে। তো মোটামুটি কিন্তু 1 ঘন্টার বেশি জার্নি করে চলে আসলাম আমি এখন বেনুবন ঘাটে। তো এখান থেকে কিন্তু অনেক গাড়ি আছে, টোটো আছে, ইঞ্জিন ভ্যান আছে, তারপরে হচ্ছে ম্যাজিক গাড়িও আছে, যেগুলো তোমাদের একদম কপিলমুনি আশ্রমের সামনে নামাবে। তো চলো। বাইরে গিয়ে দেখি এইরকম একটা বিশাল বড় চার্ট ঝুলছে। তো তোমরা কিন্তু এখান থেকে টোটো রিজার্ভ করে যেতে পারবে। যাওয়া আসা তোমাদের পড়বে 5 জনের জন্য 520 টাকা। তো তোমরা যদি এখানে কেউ একা আসো বা 2 জন 3 জনের জন্যও কিন্তু শেয়ারে যাওয়া যাবে। 60 টাকা মাথা পিছু কিন্তু তোমরা টোটো করে চলে যেতে পারবে একদম সাগরের দোরগোড়ায় কপিলমুনি আশ্রমের সামনে। তাই আমিও কিন্তু টোটো করে চলে গিয়েছিলাম কপিলমুনি আশ্রমের সামনে। এখান থেকে দূরত্ব কিন্তু মাত্র 14 কিলোমিটার। তো ফাইনালি কিন্তু আমি চলে আসলাম এখন গঙ্গাসাগরের সামনে। তো এখন কিন্তু প্রায় সেই ভোরবেলা 5টা থেকে শুরু করে এখন ঘড়ির কাঁটায় বাজে 10:30, প্রায় 5.5 ঘন্টা জার্নি করার পর অবশেষে সেই পবিত্র জায়গায় চলে আসলাম কিন্তু গঙ্গাসাগর। আমার কিন্তু টোটাল খরচ হয়েছে ট্রেন, লঞ্চ, তারপর হচ্ছে টোটো, সব কিছু নিয়ে টোটাল 140 টাকা মতন খরচা হয়েছে আমার এখানে আসতে। তো এবার যাওয়া আসা তোমরা ধরে নিতে পারো। তো এখন চলো আমি তোমাদেরকে কপিলমুনি আশ্রমের সামনেই আমি আছি, ওইদিকেই হচ্ছে আশ্রম। তো আমি সবেমাত্র এখন টোটো করে নামলাম। এবার এখান থেকে তোমাদেরকে সাগর পার, তারপর হচ্ছে হোটেল, আর এখানে খাবার ব্যবস্থা সব কিছু, আর সব থেকে বড় কথা এখানে মেলার প্রস্তুতি সব কিছু কিন্তু দেখাবো। তো চলো এবার যাওয়া যাক ওদিকে। তো তোমরা কিন্তু নেমে এখানে দেখতে পাচ্ছ এখানে প্রচুর টোটো আছে, যেগুলো করে তোমরা এখানে সাইট সিন যেগুলো আছে ঘুরতে পারবে। তো চলো আমি একটু জেনে নিই এখানে কি কি সাইট সিন আছে। আমাদের এখানে সাইট সিন আছে, আমরা 7টা পয়েন্ট দেখাই। 7টা। প্রথমে আমরা শনি মন্দিরটা দর্শন করি নি, তারপর আমরা ওখান থেকে চলে যাই বিশালক্ষী মন্দির। বিশালক্ষী মন্দির দর্শন করার পরে আমরা চলে যাই মনসা মন্দির দর্শন করানোর পরে আইলা স্পট দেখাই। আইলা স্পট মানে ক্ষতিগ্রস্ত হয়েছিল যে জায়গাটা, ক্ষতিগ্রস্ত হয়েছে, আচ্ছা, ওটা দেখাই। দেখানোর পরে ওখান থেকে একদম গাইন বাজারের উপর দিয়ে একদম গোষ্ঠ মন্দিরে চলে যাই। গোষ্ঠ মন্দিরে গিয়ে ওখানে দেখিয়ে একদম রামকৃষ্ণ মিশনটা দেখানোর পরে আমরা আবার ঢুকে যাই নাগরাজ বাসুদেবের মন্দিরে। ওখানে দেখার মতো বিষয় সবটা, যে এতগুলো যে দেখাচ্ছি পয়েন্ট, সবের থেকে হাই পয়েন্ট ওটা। আচ্ছা, ওটা দেখিয়ে আমরা যেখানে যারা আছে
সেই জায়গায় পৌঁছে। আচ্ছা, তোমরা সব ঘুরিয়ে এখানেই আবার নিয়ে আসো, তাহলে কত খরচা পড়বে? আমাদের 120 টাকা পার হেড নেওয়া হয়। পার হেড 120 টাকা, 60 টাকা, আসা 60 টাকা, এগুলো ঘোরানোর পরে একজনের উপরে। আচ্ছা, আর যদি কেউ 4 জন বা 5 জন যায় সেক্ষেত্রে 4-5 জন না, 4-5 জন গেলে আমরা একটা রিজার্ভ করে নিই। ধরো 5 জন যাচ্ছে, তাহলে 5 জনে আমরা 5 জনের উপরে নিলাম 120 টাকা করে। 3 জন গেলে, 2 জন গেলে সেখানে আমরা একটা 300 টাকা কি 400 টাকা আমরা একটা রিজার্ভ করে নিলাম। 1 ঘন্টার মধ্যে আমরা ঘুরিয়ে নিয়ে চলে আসলাম। আচ্ছা, এরকম আমরা করি। আর কেউ যদি এখান থেকে ঘুরে একদম ঘাটে যেতে চায়, বেনুবন ঘাট বাকি, সেটাও নিয়ে যাও তোমরা? হ্যাঁ, আমরা তো বেনুবনে যাই তো, মানে এখান থেকে একবারে ঘুরিয়ে নিয়ে যেতে পারো। ঘুরিয়ে নিয়ে বেনুবনে চলে গেলাম। ফোন নাম্বারটা একটু বলে দাও। 8016582598। ঠিক আছে, তো মন্দিরে যাব তার আগে চলো সকালে টিফিনটা করে নিই, কারণ অনেকটাই খিদে পেয়েছে, অনেকটা রাস্তা জার্নি করে এসেছি, টুকটাক তেমন খাবার খাওয়া হয়েছিল, তা আগে খেয়ে নিই। তো এখানে কিন্তু অনেক দোকান আছে, মুড়ি হচ্ছে এখানকার ফেমাস খাবার, তো এখান থেকে কিন্তু তোমরা সেই খাবারটা খেয়ে নিতে পারো। তো টিফিন হয়ে গেল 25 টাকায়, বেশ ভালো মুড়ি, ঘুগনি, ডিম ভাজা, বেশ একটা ভালো খাবার হলো। কারণ তোমরা এখানে আসলে কিন্তু এই মুড়ি, ঘুগনি আর ডিম ভাজাটা ট্রাই করো, বেশ ভালো খাবার এখানে। তো আমি কিন্তু এখন চলে আসলাম কপিলমুনি আশ্রমের সামনে। দেখতে পাচ্ছ এখানে অনেক রকম দোকান আছে, তোমরা পুজো দেওয়ার জন্য কিন্তু জিনিসপত্র এখান থেকে কিনে নিতে পারবে। কিন্তু শুরু হতে এখনো বহু দেরি, তার আগে তোমাদের মন্দিরের সামনে একটু ভিড়টা দেখো। মানে মন্দিরের প্রবেশদ্বারের গেটটা এতটাই ভিড় আছে যে ভেতরে ঢোকার মতন কোনো জায়গাই নেই। তো আমি তোমাদেরকে ভেতরটা একটু বাদে দেখাবো, দেখতে পাচ্ছ, নাহলে এখান থেকে ঠেলে গুতে ঢোকা কিন্তু অসম্ভব ব্যাপার। এখানেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু এসেছে, দেখতে পাচ্ছ, মানে মেলা শুরু হওয়ার আগেই যেন জায়গাটা জমজমাট হয়ে গেছে একদম। পুরাণকালে একবার দেবতা ইন্দ্র নাকি রাজা সাগরের অশ্বমের ঘোড়া চুরি করে সেটাই কপিলমুনি আশ্রমের সামনে লুকিয়ে রেখে গিয়েছিলেন। রাজা তার ছেলেগুলোকে 60,000 ছেলেকে ঘোড়ার সন্ধানে পাঠালে সেটা কপিলমুনি আশ্রমের সামনে খুঁজে পায়। তাদের মুখে চুরির অভিযোগ শুনে কপিলমুনি রাগে চোটে ভস্মে রাজার সব ছেলেকে সাপ দিয়ে ভস্ম করে দেয়, ফলে তাদের আত্মার জায়গা হয় জাহান্নামে। এই কপিলমুনি আশ্রমের ভেতরে কপিলমুনি ছাড়াও আরও অনেক দেবদেবীর মূর্তি তোমরা দেখতে পারবে। ভিড়টা এখন এমন থাকলেও মেলার সময় কিন্তু এখানে তিল ধারণের জায়গা থাকে না। এবার আসি গল্পে। পরে তার রাত পোহালে রাজা সাগরের অনেক অনুরোধে কপিলমুনি বলেন, দেবী পার্বতী যদি কখনো গঙ্গা রূপে আবির্ভূত হন, সেই গঙ্গার পবিত্র জল যদি ওই ভস্মের ওপর পড়ে, তাহলে ওই সাগরের 60,000 ছেলে আবার স্বর্গে চলে যাবে। কপিলমুনির কথা মতো রাজা সাগরের বংশধর রাজা ভগীরথ অনেক তপস্যার পর দেবতা শিবকে তুষ্ট করলেন। মহাদেব শিব তখন পার্বতীকে গঙ্গা রূপে স্বর্গ থেকে মর্তে আবর্তিত করেন এবং সেই গঙ্গা সাগরে এসে স্পর্শ হয়। আর সময়টা ছিল তখন চৈত্র সংক্রান্তি, তাই এই চৈত্র সংক্রান্তিতেই প্রতি বছর মানুষ কিন্তু ছুটে আসে এই গঙ্গা জলে গা ভাসানোর জন্য। তারা মনে করেন এই জলে যদি একবার গা ভাসানো যায় তাহলে তাদের আত্মাও স্বর্গে যাবে এবং তাদের সব পাপ মুক্ত হয়ে। তো আমার পেছনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইন দিয়ে নাঙ্গা সাধু বাবা তোমরা দেখতে পারবে। তো এটা কিন্তু গঙ্গাসাগর আসলে তোমরা দেখতে পারবে, আর এরকম দেখতে পারবে কিন্তু দেওঘরের দিকে গেলে, ওখানে কিন্তু তোমরা এরকম দেখতে পারবে, মানে মধুবনের দিকে গেলেও দেখতে পারবে, আর এই গঙ্গাসাগর মেলায় আসলেও কিন্তু তোমরা এইগুলো দেখতে পারবে। তো ওই জায়গাটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু এখানে নাঙ্গা সাধু বাবারা আর কি বসে আছে, একটু জুম করে দেখালে বুঝতে পারবে। এই তো হচ্ছে কপিলমুনি আশ্রম, আর এই দিকে হচ্ছে টোটো স্ট্যান্ড থেকে শুরু করে সব কিছু আছে, আর সামনে কিন্তু সাগর আছে। তো চলো তোমাদেরকে সাগর পাড়ে একটু নিয়ে যাই। তো ওই কপিলমুনি আশ্রমের একদম পাশে কিন্তু এদিকেও কিন্তু প্রচুর খাবারের জায়গা, দোকান কিন্তু তোমরা দুই ধারে দেখতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছ এইগুলো স্নানের ঘাট, এখান থেকে শুরু হচ্ছে, যদিও বা পুরোটা এখান থেকে পুরো ভিড় থাকে গঙ্গাসাগরের সময়। আর এই যে জায়গাগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু বিভিন্ন পুলিশ ফাঁড়ি, তারপর হচ্ছে সেনাবাহিনীদের থাকার জন্য, মানে নিরাপত্তার জন্য আর কি জায়গাগুলো। আর এই দিকে কিন্তু অনেক মানে ছোট ছোট ঘর হবে যেগুলো থাকার জন্য আর কি, বিভিন্ন জায়গায় অনেক সেবা করে খাবার দাবার ব্যবস্থা হয়, সেসব এইগুলো হবে এদিকে। তো মেলার স্নানের প্রস্তুতির জন্য দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু পুরো জায়গাটাকে এরকমভাবে ঘিরে দিয়েছে। এটা কিন্তু মেলার সময় এরকমভাবে ঘিরে দেয়, সামনেটা দেখতে পাচ্ছ ওই রকমভাবে আর কি বাঁশ দিয়ে ঘেরা আছে, যাতে কারোর কোনো রকম দুর্ঘটনা না ঘটে, তার জন্য আর কি সে ব্যবস্থা। আর এই দিকটা পুরোটা এখানে তাই হবে। আর এই দিকটাতে এখন লোকে কয়েকজন স্নান করছে ঠিকই, কিন্তু ওই দিকটাতে এখন লোকটা বেশি আছে। তো চলো ওই দিকে যাওয়া যাক। তো ওই দিক থেকে কিন্তু সবাই আসছে টোটো বা অটো করে, ডাইরেক্ট যারা স্নানের ঘাটে আসছে
তো এই কিন্তু মেন স্নানের ঘাট দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু বেশ ভালো, মানে স্নান করার জন্য উপযুক্ত। আর এইখানে প্রচুর 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 মানুষ, তোমরা যদি একটু ভালো করে দেখলে লক্ষ্য করতে পারবে। এখনই যদি এত মানুষ হয় তাহলে মেলার সময় কি হবে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এই কথাটা যেমন একদিকে সত্য, কিন্তু বর্তমান আমরা যে জায়গা যেই সময় দাঁড়িয়ে আছি সেই সময় হয়তো এই কথাটা আর খাটে না। কারণ প্রতি বছর প্রচুর হিন্দু মানুষ বলো বা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু ছুটে আসে এই গঙ্গাসাগর মেলায়। কারণ এই গঙ্গাসাগর মেলায় প্রচুর লক্ষাধিক মানে মানুষের ছড়াছড়ি হয়, প্রতি বছর মানুষ এখানে আসে, যার জন্য এই কথাটা এখন আর খাটে না যে গঙ্গাসাগর মেলা একবার বা এই তীর্থ একবার। প্রতি বছরই কিন্তু এই তীর্থের জন্য বা এই পুণ্যযাত্রা স্নানের জন্য প্রতি বছর কিন্তু মানুষ ছুটে আসে। তো চলো তোমাদেরকে এখন তাকে স্নানের ঘাটের ভিড়টা একটু কীরকম। এই হচ্ছে স্নানের ঘাটের ভিড়। তো চলো একটু সামনের দিকে নিয়ে যাই তোমাদেরকে নিয়ে একটু। তো সাগর পাড়ে যারা হোটেল থেকে একটু দূরে আছে, মানে হোটেল যাদের অনেক দূরে বা স্নান করার পর মনে হবে যে জামা কাপড় ছাড়তে অসুবিধা, তাদের জন্য মহিলাদের জন্য কিন্তু এরকম জায়গা করা আছে। বিভিন্ন জায়গা দেখতে পারবে এরকম করা আছে গোল গোল করে জায়গাগুলো, যেখানে মাত্র 20 টাকার বিনিময়ে তোমরা কিন্তু ড্রেস চেঞ্জ করতে পারবে। আর এখনই দেখতে পাচ্ছ সাগর পাড়ের ভিড়টা কিন্তু ঠিক এই রকমই। তো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই চেয়ারগুলো কিন্তু একটা চেয়ার 20 টাকা করে। তোমরা এখানে ব্যাগও রাখতে পারবে, জুতোও রাখতে পারবে বা বসতেও পারবে। এখানে সাগরের সামনে আর কি বসে সময় কাটানোর জন্যও কিন্তু এই চেয়ারগুলোও কিন্তু ভাড়া দেওয়া হয়। তো আমি যেহেতু একা এসছি, আমি একটা ব্যাগ রাখার জন্য আর কি আমি একটু সাগরপাড়া তোমাদেরকে নিয়ে যাব, যার জন্য আমি একটা ব্যাগ রাখলাম। ব্যাগটা রেখে এখন যাচ্ছি এখন এইদিকে। গঙ্গোত্রী হিমবর গোমুখ গোয়া থেকে উৎপত্তি হয়েছে গঙ্গা, আর মিলিত হয়েছে এই বঙ্গোপসাগরের এই সাগরস্থলে। তাই জন্য জায়গাটাকে কিন্তু পবিত্র বলা চলে। সাগর আর গঙ্গা যেন এখানে মিলিত হয়েছে। তো এই সেই কিন্তু পবিত্র জায়গা, যেখানে স্নান করার জন্য লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু ছুটে আসে। দেখতে পাচ্ছ এই সেই সাগর পাড়, আর এই সেই মা গঙ্গাকে হিসাবে সবাই বলে এই জলে স্নান করলে নাকি সমস্ত পাপ নাকি ধুয়ে যায় বা সমস্ত পাপ নাকি মুক্ত হয়ে যায় এই জলে যদি একবার স্নান করা হয়। তো দেখলে তোমরা, এটাই হচ্ছে কিন্তু স্নানের ঘাট। এখনই কিন্তু প্রচুর মানুষ আগে থেকেই এসে স্নান করে নিচ্ছেন, কারণ জানে যে গঙ্গাসাগর যেদিনকে মেলা সেদিনকে কিন্তু প্রচুর ভিড় হয়। তাই আমিও মনে করি তোমরাও চলে আসতে পারো এই পবিত্র তীর্থস্থানে একবার অন্তত। আসলে বেশ ভালো লাগবে। আমারও আমি এই প্রথমবার আসলাম, আমার বেশ ভালো লাগলো জায়গাটা। আর এই যে যেটা বলছিলাম, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কথাটা ঠিক, কিন্তু এখন প্রতি বছরই মানুষ আসে আর কি। তো দেখো মেলাটা তোমাদেরকে একটু দেখালাম স্নানের ঘাট। এবার একটু তোমাদেরকে হোটেলগুলো একটু দেখিয়ে দিই, কি হোটেল আছে বা কেমন কি দাম আছে। আর সাথে সাইট সিন তো তোমাদের দেখালাম, আর দেখিয়ে দিই এখানে মেলার প্রস্তুতিটা ঠিক কীরকম। এই যে জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো এখন এরকম ফাঁকা থাকলেও কিন্তু আর কিছুদিন পর কোনো ফাঁকা থাকবে না। দেখতে পাচ্ছ প্রস্তুতি কিন্তু চারিদিকে তুঙ্গে, ঠিক আছে। এই সব জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি যে খুঁটি পড়ে গেছে, আর এই যে সব বাস টাস দিয়ে এখানে কিন্তু এখান থেকেই কিন্তু পুরো শুরু হবে মেলাটা, কিন্তু বিশাল এরিয়া নিয়ে। এটা যদি একটা ড্রোন ভিউ করা যেত তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে মেলাটার এরিয়াটা ঠিক কত বড়। তো চলো আমরা ওদিক থেকে ঢুকে একটু তোমাদেরকে ওদিকে দেখিয়ে আসি। তো তোমরা যদি এখানে আসো, এখান থেকে শঙ্খ কিনে নিতে পারো কিন্তু বেশ সস্তায়, 50, 100, 150, 200-র মধ্যে ভালো ভালো শঙ্খ আছে কিন্তু। তো মেলার প্রস্তুতি তোমাদের দেখো, এই যে জায়গাটা পুরোটা, এখানে একদম মেন যে রাস্তাটা, সেই রাস্তার সামনে থেকে পুরো স্নানঘাটের জায়গা অবধি পুরোটা কিন্তু এরকম সুন্দর টুনি দিয়ে সাজানো আছে। আর এই যে মেলা গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো জায়গাটা পুরো, মানে এই দিকটা
আর এই দিকটা দুটো জায়গা মিলিয়ে কিন্তু পুরোটা মেলা বসে। আর এই রাস্তাটা কিন্তু এইরকমই পুরো একদম মেন রাস্তা অব্দি গেছে। আর কপিলমুনি আশ্রমটা কিন্তু ডান দিকে ওই দিকে দেখতে পাচ্ছ এখান থেকে। হ্যাঁ, তো সব মিলিয়ে কিন্তু একটা জিনিস বলাই যায় যে মেলার প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে আছে। এই বছর কিন্তু যেমন এইখানে গঙ্গাসাগরে ভিড় হবে, তেমন কিন্তু 22শে জানুয়ারি আমাদের সবার জন্য একটা খুশির দিন। সেই রাম মন্দিরে ওখানেও কিন্তু প্রচুর ভিড় হবে। হয়তো আমি সেই উদ্বোধনের সময় যেতে পারবো না, কিন্তু তার কিছুদিন পর গিয়ে তোমাদের কিন্তু রাম মন্দিরের সমস্ত ডিটেলস কিন্তু দিতে চলেছি। এদিকেও কিন্তু প্রচুর কাজ চলছে দেখতে পাচ্ছ। দুই দিকে কিন্তু কাজ কিন্তু একদম। হোটেল তো পাওয়া সবার পক্ষে সম্ভব না, কারণ এখানে হোটেল তো প্রচুর নেই যে লক্ষাধিক মানুষকে জায়গা দিতে পারবে। তার জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই জায়গাগুলো যে তৈরি করছে, ওখানেও কিন্তু একটা তাঁবু মতন তৈরি করে এই রকম জায়গাগুলোতে এখানে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী কিন্তু একসঙ্গে এখানে সবাই থাকতে পারবে, বা যারা আসবে সমস্ত ভক্তরাও কিন্তু এখানে থাকতে পারবে। তো এত মানুষ যে আসবে তার জন্য কিন্তু টয়লেটের ব্যবস্থাও থাকবে। এখানে কিন্তু প্রচুর অস্থায়ী যে টয়লেটগুলো কিন্তু এখানে করা হচ্ছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অস্থায়ী প্রচুর টয়লেট, তার জন্য কিন্তু। তো গঙ্গাসাগরে এসে যদি মনে করো যে থাকবে, তাহলে আমি মনে করি সবথেকে থাকার একটা ভালো জায়গা হবে কিন্তু এই যে গঙ্গাসাগর যুব আবাস। তো এখানে কিন্তু অনলাইনে বুকিং করতে হয়। কিভাবে বুকিং করতে হয় আমি সেটা তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। অনলাইনেও বুকিং করা যায়, আর এছাড়াও অফলাইনে মল্লিক বাজারে নাকি গিয়ে বুকিং করতে হয়। তো আমি তোমাদেরকে সব কিছু বলে দিচ্ছি যে কিভাবে বুকিং করবে এখানে আসলে। এই যুব আবাসে বুক করতে হলে তোমাদেরকে অনলাইনে কিন্তু বুক করতে হবে, আমি সাইটটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর অফলাইনে করতে হলে কিন্তু তোমাদের মৌলালিতে গিয়ে কিন্তু করতে হবে, সেটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তোমরা কিন্তু এখানে অনেক কমে রুম পেয়ে যাবে। তো মন্দিরের ঠিক এই পাশেও কিন্তু তোমরা অনেক খাবারের হোটেল কিংবা পেয়ে যাবে। এখানে কিন্তু তোমরা খাওয়া দাওয়া এসে করে নিতে পারবে। 60 টাকা 70 টাকা থেকে কিন্তু ভেজ থালি তোমরা এখানে পেয়ে যাবে খুব সুন্দরভাবে। তো এই আশ্রমের পাশে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এর ভিতরটাতে কিন্তু বিনা পয়সায় থাকতে দেওয়া হয়। মানে এখানে কিন্তু তার জন্য আলাদা তোমাদের খাট ফাট পাবে তা না, তোমরা যে যার মতন বাড়ি থেকে সব কিছু চাদর ফাদর নিয়ে এসে কিন্তু এখানে অনেকে থাকতে পারে, অনেকেই আসে কিন্তু এখানে থাকে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখাই আছে এটা একটা নিঃশুল্ক ধর্মশালা। তো এর ভেতরে কিন্তু তোমরা এখানে থাকতেই পারবে, কিন্তু তার জন্য কোনো খাট দেওয়া হবে না, এমনি এখানে থাকতে পারবে তোমরা। তো ওই হচ্ছে কপিলমুনি আশ্রম। আর এখানে কিন্তু একটা আছে ফুড কোর্ট, গঙ্গাসাগর ফুড কোর্ট। এখানেও কিন্তু তোমরা খাওয়া দাওয়া করতে পারো। খাওয়া দাওয়ার কিন্তু জায়গার অভাব নেই কোনো ওই গঙ্গাসাগরে, প্রচুর অস্থায়ী এবং স্থায়ী দোকান কিন্তু থাকে। তো দেখো এইখানে খাবারের দোকানের মেলা বসেছে। রুটি দেখো, কাকা রুটি নিয়ে বাইরেই চলে এসেছে। দেখতে পাচ্ছ এখানে দোকান শুধু দেখো খাবারের। মানে ভেজ থালি কত বললে? ভেজ থালি আমাদের 3টে ভাজা থাকবে, 3টে সবজি থাকবে, ভাত থাকবে, রুটি থাকবে, স্যালাড থাকবে, আচার থাকবে, পাঁপড় থাকবে। এটা আমাদের পেট ভরে আনলিমিটেড 80 টাকা প্লেট, পেট ভরে। পরে সবজি কোনো পয়সা লাগবে না। বলো তোমাদের খাবারের রেট কি আছে? আর এখানে হিন্দিতে বলবো কিন্তু হিন্দিতে বলো। सोनू मरवाली होटल, रोटी सब्जी दाल चावल दही पापड़ घी अचार सलाद चाटनी, ओनली शाकाहारी सादा प्योर वेजिटेबल है। सोनू मरवाली ढाबा देख कितने रुपए? हम लोग 120 रुपए में थाली पेट भर के आने लगे। 120? हाँ, रोटी आएगा, सब्जी आएगा, दाल आएगा, चावल आएगा, छाछ आएगा, लस्सी आएगा, पापड़ आएगा। अगर जो चीज आपको पसंद है 1 बार 2 बार 3 बार 4 बार 5 बार आप खा सकते हैं। আচ্ছা, তো আপাতত খাবার প্লেটটা পেয়ে গেছি দেখতে পাচ্ছ। তো এখানে যা যা দেখতে পাচ্ছ এখানে সবই, এখানে তোমরা আনলিমিটেড সবই খেতে পারবে। ভাত আছে, এখানে আছে বাঁধাকপির তরকারি, এটা একটা মিক্স সবজি আছে, ফুলকপির তরকারি আছে, স্যালাড আছে, বেগুন ভাজা আছে, ডালও দেবে, এখানে আলু ভাজা আছে, রুটি আছে, এছাড়াও চাটনি পাঁপড় তোমরা পাবে। তো দেখতে পাচ্ছ ডালও কিন্তু দিয়ে গেল। তো সব কিছুই তোমরা যা খাবে সবই পেট ভর্তি করে খেতে পারবে, মাত্র 80 টাকা নেবে।
গঙ্গাসাগরে গেলে হোটেলের থেকে আমি মনে করি আশ্রমে থাকাই ভালো, কারণ আশ্রম কিন্তু এখানে অনেক পেয়ে যাবে বা অস্থায়ী অনেক ঘর কিন্তু তৈরি হবে। কারণ তোমরা যদি এখানে হোটেলে থাকো সেই হোটেলের ভাড়া কিন্তু 2000, 4000, 5000 অবধি কিন্তু চলে যাবে মেলার সময়। সেই মেলার 2 থেকে 3 দিন কিন্তু ওরা এই রকমই রেট নিয়ে নেবে। তাও আমি বেশ কিছু হোটেলের ফোন নাম্বার কিন্তু ডেসক্রিপশান বক্সে এবং স্ক্রিনে মেনশন করে দিলাম, তোমরা এই হোটেলগুলো কিন্তু ফোন করে আগে থেকে বুক করে রাখতে পারো। আগেই বলছি দাম কিন্তু অনেকটাই বেশি হবে, তাই সেই বুঝে তোমরা ওখানে থেকো। এছাড়া আমি মনে করি ভারত সেবাশ্রম বা এখানে অনেক আশ্রম বা অস্থায়ী ঘর হবে, সেখানে তোমরা খুব ভালোভাবে থাকতে পারবে। তো সব কিছুই কিন্তু মোটামুটি তোমাদের ইনফরমেশান দিয়ে দিয়েছি, কবে থেকে মেলা হবে, মেলার প্রস্তুতি, কিভাবে আসবে, কোথায় খাবে, কোথায় থাকবে, কিভাবে পুজো দেবে, কীরকম ভিড় হবে, সব কিছু। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে, একটা অন্য জায়গায়। টাটা।